নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, ভারত যখন চাঁদে অবতরণ করে তখন পাকিস্তানের ম্যানহোলে মানুষ মারা যায়। দারুণ একটা ন্যারেটিভ, তাই না? দারুণ ক্যাচি একটা স্লোগান। ঠিক এইটাই ঘটেছে পাকিস্তানে। পাকিস্তানের আইন প্রণেতা সাংসদ সৈয়দ মোস্তফা কামাল সম্প্রতি ভারতের চাঁদে অবতরণের মিশনের কথা উল্লেখ করে ভারতের অর্জন এবং করাচির অনিশ্চিত পরিস্থিতির তুলনা করেছেন। মুত্তাহিদা কৌমি মুভমেন্ট পাকিস্তান অর্থাৎ MQMP এর এই নেতা বলেছেন, ভারত যখন চাঁদে অবতরণ করছে করাচিতে তখন খোলা নর্দমায় পড়ে শিশুদের মারা যাওয়ার ঘটনা ঘটছে। গত বুধবার 15ই মে পাকিস্তানের পার্লামেন্টে দেওয়া ভাষণে সৈয়দ মোস্তফা কামাল বলেন, বর্তমানে অবস্থাটা হচ্ছে বিশ্ব যখন চাঁদে যাচ্ছে তখন করাচিতে খোলা নর্দমায় পড়ে মারা যাচ্ছে শিশু। তিনি বলেন, একইভাবে ভারতের চাঁদে অবতরণের খবর আসার 2 সেকেন্ড পরেই আরেকটি খবর এলো। সেই খবরটি কি? দেখা গেল করাচিতে খোলা নর্দমায় পড়ে এক শিশু মারা গেছে। সৈয়দ মোস্তফা কামাল আরও বলেন, আমাদের মোট 48,000 স্কুল আছে, কিন্তু একটি প্রতিবেদন বলছে যে এর মধ্যে 11,000 স্কুলেই কেউ নাই। সিন্ধুতে 70 লাখ শিশু স্কুলে যায় না এবং দেশে মোট 2,62 লাখ শিশু স্কুলে যায় না। আমরা যদি শুধু এই দিকে মনোযোগ দেই তাহলে দেশের নেতাদের ঠিকমতো ঘুমও হওয়া উচিত নয়। দর্শক, আপনারা জানেন গত বছরের আগস্টে ভারতের চন্দ্রযান-3 ল্যান্ডার নিরাপদে চন্দ্রপৃষ্ঠে পৌঁছায়। তাছাড়া বিশ্বের প্রথম দেশ হিসাবে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। অন্যদিকে অর্থনৈতিক মন্দা, উচ্চ মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান ঋণের বোঝায় জর্জরিত পাকিস্তান এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটর বা EFF এর অধীনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF থেকে নতুন করে ঋণ চাইছে। বৈশ্বিক ঋণদাতাদের একটি দল বর্তমানে এই বিষয়ে আলোচনার জন্য পাকিস্তানে রয়েছে এবং ঋণদাতারা পাকিস্তানের জ্বালানি খাতের কার্যকারিতা পুনরুদ্ধারের জন্য ইসলামাবাদের প্রতি ব্যয় সংস্করণের আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে দেশটির কর ব্যবস্থাকেও ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছে। এখন এই যে এদের স্কুলের 11,000 স্কুল খালি হয়ে গেছে দর্শক, কেন পাকিস্তানের ভবিষ্যৎ এখন ঢুকছে? কারণ পাকিস্তানের ভবিষ্যৎ নাই। ভবিষ্যৎ স্কুল ছেড়ে এখন মাদ্রাসায় চলে গেছে। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং। ভারত চাঁদে যায়, পাকিস্তান চাঁদে যাবে কি করে? মাদ্রাসায় পড়ে চাঁদে যাওয়া যায় না দর্শক। মাদ্রাসায় পড়লে গন্তব্য হয় ম্যানহোল। তো দর্শক, আমরা শুধু এইখানেই বিষয়টি কিন্তু নয়, পাকিস্তানের ফেইলুর কিন্তু সর্বত্র। আপনারা দেখছেন এই 370 ধারা, যেটা স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল কাশ্মীরকে, সেইটা সরিয়ে নেওয়ার পর কাশ্মীরে কিন্তু নিরাপত্তা বিরাজ করছে। সেইখানের উন্নতি হচ্ছে, শনৈ উন্নতি হচ্ছে এবং কাশ্মীরের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে, তারা নির্বাচনে অংশ নিচ্ছে। ভাবুন, যখন এই মানুষগুলি নির্বাচনের ভোট দেওয়ার লাইনে দাঁড়াচ্ছে তখন পাক অধিকৃত কাশ্মীরে, POK যেটা বলে বা পাকিস্তানিরা ভালোবেসে বলে আজাদ কাশ্মীর, সেই আজাদ কাশ্মীরের জনগণ কিন্তু দাবি জানাচ্ছে আমরাও ভোট দিতে চাই। তারা পোস্টার সাঁটাচ্ছে আমরা ভারতের সাথে মিশে যেতে চাই। তারা দেখছে যে ভারতের যেই অন্তর্ভুক্ত যেই কাশ্মীর, সেই কাশ্মীরের উন্নতি দেখছে, সেই কাশ্মীরের মানুষের স্বাধীনতা দেখছে, সেই কাশ্মীরে গণতন্ত্র দেখছে এবং সেইটা এখন তারা সেই আজাদ কাশ্মীর, সেই তাদের পাকিস্তান পেয়ার যারা দুস্থ এদেরকে ভুলে গিয়ে নিজেদের স্বাধীনতার কথাও চিন্তা বাদ দিয়ে তারা এখন ওই আজাদি স্বপ্ন বাদ দিয়ে তারা এখন ভাবছে
যে আমরা ভারতে ফিরে যেতে চাই। আর অন্যদিকে ভারতও বলছে যে পিওকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেটা সবসময়ই ভারতের অংশ ছিল এবং ভারত সেটা আনবে। ভারত আবার সেই পিওকে এবং কাশ্মীরকে একীভূত করবে এবং প্রত্যেককে ভারতীয় নাগরিকত্ব যাতে এনজয় করতে পারে সেই ব্যবস্থা তারা করবে, ভোটের ব্যবস্থা করবে। এবং তারই নিরিখে আপনারা জানেন যে মোদির সরকার এই জম্মু এবং কাশ্মীর অ্যাসেম্বলিতে, বিধানসভায় সেই পাক অধিকৃত কাশ্মীরের জন্য 24টি সিট রিজার্ভ রেখেছে। 24টি, যখন যে তারা যখন একীভূত হবে তখন সেইখানে 24টি বিধায়ক থাকবে। এবং জনগণ কিন্তু সেই পাকিস্তানে এখন আন্দোলন করতেছে, পাকিস্তানে এখন পোস্টার লাগাচ্ছে, দিস ইজ কল্ড মোদি ম্যাজিক। আর এই প্রেক্ষাপটে, আলোচনার প্রেক্ষাপটে আসুন একটু জেঁচে নেওয়া যাক যে আমাদের বাংলাদেশ কেমন আছে। বাংলাদেশের অবস্থা কি ভালো? না, না, ভালো না। ওই যে নাকে দড়ি বাঁধা উটের মতো বাংলাদেশও কিন্তু মানে ডাউন হিল, গোয়িং ডাউন হিল। কারণ আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে কিন্তু বাংলাদেশে এখন মাদ্রাসায় ভর্তির হার বাড়ছে, স্কুলে ভর্তির হার কমছে, স্কুলগুলিতে ছাত্রছাত্রী কম যাচ্ছে, মাদ্রাসাতে অনবরত প্রায় প্রতি বছরই বেড়ে চলছে ছাত্রছাত্রীর সংখ্যা। তারপরে বাংলাদেশের অর্থনীতির বিষয়টা, মানে আমি বিজ্ঞান টিজ্ঞান নিয়ে, সংস্কৃতি নিয়ে আমি এই দিকে যাব না। এই যে আপনারা জানেন হেফাজতের যেই নেতা মামুনুল হক, তিনি সেই 50,000 দামের পার নাইট হোটেল রুমে রাত্রি যাপন করেছে আরেকজনের বউ নিয়ে, তিনি ইসলামের সবক দেয় আর কি। তো আবার বলছে যে এটা নাকি মানে বিয়ে যেইভাবে নর্মালি হয় আর কি, সেটা সেইভাবে তিনি করেন নাই। তিনি কিন্তু এক হুজুর, তিনি বিয়ে করছে মানে সাক্ষী রাইখা, বাট মানে কোনো কাবিন টাবিন কোনো স্পেশাল কিছু করেন নাই, যেটা করা ইসলামে বাধ্যবাধকতা আছে আর কি। তো সে তারাই হয়েছে এই লোক হয়েছে হেফাজতের নেতা। যাই হোক, সেই হেফাজতের নেতা কিন্তু বলতেছে যে বাংলাদেশে এখন নেক্সট টাইমে পড়াশোনা হবে আরবিতে। ভাবুন তো, পড়াশোনা হবে, বাংলাদেশের ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, এরপরে আরবিতে কথা বলবে, আরবিতে। মানে হোয়াট অ্যান অনস্লট অন দ্য কালচার। তারপরে যে দেখেন আমাদের পহেলা বৈশাখ যেই বিষয়গুলি, আমাদের সংস্কৃতিকে, এই যে মানুষ, বিশেষ করে মহিলারা যখন আপনারা দেখবেন ফেসবুকে পোস্ট দেয়, মহিলারা, মুসলমান মহিলারা যখন ফেসবুকে তাদের ছবি পোস্ট করে, আপনি নির্ঘাত সেই কমেন্টগুলি পড়ে দেখবেন। আমি কমেন্টগুলি পড়ি, কি জঘন্যভাবে মানুষ কমেন্ট করে। মানে তারা পোশাক স্পেশালিস্ট হয়ে গেছে, মানুষকে কিভাবে ট্রলিং করে। মানে বোরকা টোরকা না পরলে, মানে নর্মালি শাড়ি ব্লাউজ এগুলি পরে যদি কেউ ছবি দেয়, মানে কমেন্টের বন্যা বয়ে যায়। এবং সেটা আমাদের বাংলাদেশে হচ্ছে। সবাই এখন বিচারক হয়ে গেছে, সবাই এখন মানে ড্রেস পুলিশ হয়ে গেছে। তো তাদের জন্য, তাদের নিয়ে তেমন কিছু বলার নাই। তারা যেইখানে যাবার, সেই পাকিস্তানের নর্দমায় পড়ে মানুষ মারা যায়, বাংলাদেশও তার চাইতে খুব ভালো কিছু হয় না। আপনারা দেখুন, এখন নাকি ওই মরিচের মধ্যে নাকি কিসের আটা ময়দা দেয়, মানে পুরাটাই ভেজাল, এভরিথিং ইজ ভেজাল। ভেজাল হবে না কেন? কারণ তারা সেই পড়াটা পড়া দরকার, সচেতনতা দরকার, যেটা মানসিকভাবে আপনাকে উৎকর্ষিত করবে, সেই পড়াগুলি আপনি আর পড়ছেন না। সেইখান থেকে মানুষ সরে আসতেছে, সেই প্র্যাকটিসগুলি হচ্ছে না। আপনার আনন্দ ফুর্তি, গান বাজনা, বন্ধুবান্ধবের সাথে মেলামেশা, এগুলিকে নাকি আপনি বিজাতীয় কালচার বলেন, এগুলি নাকি বিধর্মী কালচার বলেন। আপনার সেই নিনজাদের মতো আপনার একটা বাক্সবন্দি হয়ে থাকা, এইটাই হচ্ছে আপনার কালচার। আপনি যখন বাক্সবন্দি হয়ে থাকবেন, তখন পৃথিবীকে আপনার সেই বাক্সের মতোই ছোট মনে হবে, সেই পৃথিবীকে কখনোই আর বড় মনে হবে না। তো যাই হোক, এই এত কথা বলা যাবে না। শুনুন, আমাদের বাংলাদেশের এক মন্ত্রী,
তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তর সামলেছেন বা এখনও সামলাচ্ছেন। সেই মন্ত্রীর একটি ছোট্ট বক্তব্য, এবং তিনি খুব গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। বাংলাদেশ মানে আগে মুসলমান ছিল না, এখন অতি মুসলমান হয়ে গেছে, বিষয়টা এরকম আর কি। অথচ এই মানুষগুলি কিন্তু যুগ যুগ ধরেই মুসলমান, কিন্তু না, এখন তারা মুসলমানদের চাইতেও বেশি মুসলমান। শুনুন এই দীপমণির, ডক্টর দীপমণির এই উক্তিটা। আগে বাঙালি না আগে মুসলমান, এটা তো কোনো প্রশ্নের বিষয় না। এই যে বিয়েতে গায়ে হলুদ হয়, সে গায়ে হলুদ ইসলামিক মুসলিম বিয়ের কোন অংশ বলেন, কোথায়? তো যারা ইসলাম ইসলাম করে পাগল করে ফেলছেন, তারা তো দেখি এই তাদের ছেলেমেয়ের বিয়েতে গায়ে হলুদ হচ্ছে, সবই হচ্ছে। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ইদানিং কিছুদিন আগে একবার টিপ নিয়ে হয়েছে এক ধরনের কথা, এখন হঠাৎ করে আবার নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কথা হচ্ছে। এই যে এই বিষয়গুলো, এগুলো কিন্তু বাংলাদেশে খুব মীমাংসিত বিষয় ছিল। মীমাংসিত বিষয়গুলোকে কারা কাদের স্বার্থে, কোন স্বার্থে অমীমাংসিত করছে, এবং কারা এগুলো নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করছে, এবং যখন বিশ্ব এগিয়ে যাচ্ছে, সমাজ এগিয়ে যাচ্ছে, আমি এখন রোবোটিক্স নিয়ে কথা বলবো, আমি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলবো, এখন নারীর পোশাকের দৈর্ঘ্য নিয়ে কথা বলবার তো সময়, এখন কপালে টিপ আছে কি নাই এটা তো প্রশ্ন হতে পারে না। আমার বাঙালি সংস্কৃতি, আমি 1000 বছর ধরে আমার এই ভূখণ্ডে সনাতন ধর্মের মানুষ ছিল, বৌদ্ধ ধর্মের মানুষ ছিল, খ্রিস্ট ধর্মের মানুষ এসেছে, খ্রিস্ট ধর্ম এখানে তাদের মানুষ বেড়েছে, ইসলাম এসেছে, ইসলাম এখানে প্রসারিত হয়েছে। যাই হোক দর্শক, এখন এই আলোচনা, তাদের আলোচনা হয়েছে এখন যে আমি বাঙালি নাকি মুসলমান, আমি কি আগে বাঙালি না পরে মুসলমান, নাকি আমি আগে মুসলমান পরে বাঙালি। আবার কেউ কেউ বলে না আমি শুধুই মুসলমান, আমি বাঙালি না, আমি শুধুই মুসলমান, ইভেন মানুষও বলে না। তো জিনিসটা এইরকম। তো তারা এখনও মানে যে কি সেটা এখনও তারা ঠাওর করে উঠতে পারতেছে না। লেট দ্যাম হ্যাভ দিস ডিবেট। ইন দি মিন টাইম আপনাদেরকে একটু ইকোনমিক নিউজ দেই বাংলাদেশের। আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশের সরকার ঘোষণা দিয়েছে যে নতুন করে নাকি রিজার্ভ চুরি হয় নাই। বুঝছেন, তার মানে রিজার্ভ নিয়ে একটি সমস্যা আছে, রিজার্ভের টাকা শুধু কমতেছে। তো সম্প্রতি মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে গিয়েছিলেন। তিনি শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে বৈঠক করেছে এবং তার কাছে জানতে চেয়েছে যে আমেরিকান কোম্পানিগুলি বাংলাদেশে যেই মুনাফা লাভ করেছে, মুনাফা অর্জন করেছে, সেই মুনাফাগুলি দেশে আনতে পারতেছে না, বিকজ রিজার্ভে টাকা নাই, মানে ডলার নাই। তো তাদেরকে জানতে চাইছে সরকারের কাছে যে আর কতদিন লাগবে বাংলাদেশ থেকে আমেরিকান কোম্পানিগুলি তাদের টাকা তাদের দেশে নিয়ে আসতে। তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেমন কোনো সাড়া দিতে পারে নাই। তারা বলেছে যে আশা করি সমস্যার সমাধান হবে। তো যেই হারে আমাদের জনগণ উল্টা পথে যাচ্ছে, সেই হারে যে মানে সমস্যার সমাধান হবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাছাড়া বাংলাদেশ কিন্তু এই রিজার্ভ বেশি দেখাতে নানান রকমের অঙ্কের কেরিশমা করতে হয়, যে নানান ক্যালকুলেটিভ গিমিক দেখাইয়া যে না আমরা ঠিক আছি। আবার বিশেষ ঋণ সহায়তাও নিতে হচ্ছে, কারণ এই এলসি তারা পে করতে পারতেছে না, অনেক ক্ষেত্রে এলসি দেরি হচ্ছে। বা যারা নাকি শিপার আছে, মনে করেন আপনি তেল কিনবেন, তো তেল আসতেছে না, যে তারা আটকায় দিয়েছে যে না আমাদেরকে পেমেন্ট না করলে আমরা তোমাদেরকে তেল দেব না। তাতে করে কি হবে, আপনার জিনিসপত্রের মানে সংকটে পড়লে আপনার দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, তারপরে আস্তে আস্তে আরও প্রবলেমটা ঘনীভূত হবে। তো এর পরিপ্রেক্ষিতে এই যে ভারত নিয়ে যখন শুরু করছিলাম এই ভিডিওটি, তো ভারত নিয়ে বলি যে এই মুহূর্তে ভারতের যেই রিজার্ভ আছে $640 বিলিয়ন, $640 বিলিয়ন রিজার্ভের ওপর বসে আছে ভারত, এবং এভরিডে দেয়ার রিজার্ভ ইজ ইনক্রিজিং। এবং এই রিজার্ভ রাশিয়ার চাইতেও বেশি, এই রিজার্ভ
সৌদি আরবের চাইতেও বেশি। আপনারা জানেন যে সৌদি আরব মানে তেল বেচে, ডলার নেয়, আর বাকি সব কিছু কিনে। সুতরাং তাদের একটা বিশাল রিজার্ভের প্রয়োজন আছে, কারণ তারা কোনো কিছু উৎপাদন করে না তেল ছাড়া, সব কিছু বাইরে থেকে আনতে হয়। সুতরাং বাইরে থেকে আমদানির জন্য তাদের একটা বিশাল রিজার্ভ রাখতে হয়, এবং সেই রিজার্ভটা সৌদি আরবের চাইতেও ভারতের বেশি। অথচ ভারতের আভ্যন্তরীণ প্রোডাকশন ইজ হিউজ। ভারত কিন্তু খুব বেশি জিনিস বিদেশ থেকে নিয়ে আসে না, তারা তাদের হোমগ্রোন প্রোডাক্ট ইউজ করে। তাহলে এখন বুঝতে পারছেন, সেই ভারত, বাংলাদেশ, পাকিস্তান মানে একই দেশ ছিল, তাই না? তারপরে তারা তাদের খায়েশ হয়েছে তারা আলাদা হয়ে যাবে, আলাদা হয়েছে, কিন্তু দুইটা একটা এইদিকে যাচ্ছে আর একটা নর্দমার দিকে যাচ্ছে। ওই যে শিশুটা ভবিষ্যৎ, একটা শিশু কিন্তু একটি দেশের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কিন্তু ইন ম্যানহোল, ইন দ্য ডিপ শিট। ভবিষ্যৎ, দ্য ফিউচার ইজ ইন দি ডিপ শিট। ওকে, আর ভারত এগিয়ে যাচ্ছে চাঁদের দিকে। তো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।